বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের ঐক্যবানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? হে জন্মভূমা, তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহে প্রাণ বাকি থাকবে, ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে। ছোট সময় যাত্রার এই ডায়লগ যখন শুনতাম আবেগ আপ্লুত হতাম, শরীরে কাঁটা দিয়ে উঠত। মনে হতো পলাশী যদি আবার ফিরে আসতো তাহলে বাংলার হয়ে লড়তাম। সৌভাগ্যক্রমে আমি এখন মুর্শিদাবাদে আছি। মুর্শিদাবাদের পথে পথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব নবাব সিরাজউদ্দৌলার খোশবাগ কবরস্থান, তার স্বাদের হিরাজিল প্রাসাদ এবং জানব নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে। নবাব সিরাজউদ্দৌলা 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জয়নুদ্দিন এবং মাতার নাম আমিনা বেগম। তার নানা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খান। আলীবর্দী খান ছিলেন তুর্কি বংশোদ্ভূত। 1733 সালে যখন সিরাজউদ্দৌলার জন্ম হয় তখন আলীবর্দী খান পাটনার শাসনকর্তা নিযুক্ত হন। তো তিনি সিরাজউদ্দৌলার জন্মকে সৌভাগ্য হিসেবে মনে করতেন। আর যেহেতু আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল শুধুমাত্র 3 কন্যা এবং তিনি তার 3 কন্যাকে তার বড় ভাই হাজী আহমেদের 3 ছেলের সাথে বিবাহ দেন। ছোট কন্যা আমিনার গর্ভেই জন্ম হয় আলীবর্দী খানের দৌহিত্র সিরাজউদ্দৌলার। 1740 সালে বাংলার শাসনকর্তা নিযুক্ত হন নবাব আলীবর্দী খান এবং তিনি তখন থেকে কিল্লা নিজামতে থেকে রাজ্য শাসন করেন। নবাব সিরাজউদ্দৌলার কৈশোর কেটেছে ওই কিল্লা নিজামতে এবং তিনি নবাব আলীবর্দী খানের স্নেহ আদরে এবং সাহচর্যে কিল্লা নিজামতেই বড় হয়েছেন। নবাব আলীবর্দী খানের সময়ে মারাঠা তথা বর্গীদের আক্রমণে বাংলা অস্থিতিশীল হয়ে ওঠে। 1746 সালে নবাব আলীবর্দী খানের সাথে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা কৈশোরেই মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। তার বীরত্ব দেখে নবাব আলীবর্দী খান মুগ্ধ হন। কিশোর বয়সেই নবাব সিরাজউদ্দৌলাকে ঢাকার নৌবাহিনীর দায়িত্ব দেওয়া হয়। এরপরে তাকে পূর্ণিয়ার শাসনকর্তা নিয়োগ করা হয়। যদিও বয়স অল্প থাকার কারণে মূল দায়িত্ব দেওয়া হয় রাজা জানকীরামকে। 1756 সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার পূর্ব ঘোষণায় যেই বাংলার সিংহাসন আরোহণ করেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি মাত্র 14 মাস 14 দিন রাজ্য শাসন করেন। সিরাজউদ্দৌলা ক্ষমতায় এসেই ইংরেজদের ব্যবসার অবৈধ সুবিধা বন্ধ করে দেন। এদেশের দুর্নীতিবাজ আমির উমরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এর ফলে ব্রিটিশ বেনিয়ারা এই দেশীয় বিশ্বাসঘাতকদের সাথে মিলে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এই ষড়যন্ত্রের নেতৃত্ব দেন ইংরেজ পক্ষে লর্ড ক্লাইভ এবং এদেশের পক্ষে মীর জাফর আলী খান সহ সিরাজউদ্দৌলার খালা গোয়াসিটি বেগম, রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ, অমিচাঁদ প্রমুখগণ। নবাব সিরাজউদ্দৌলা এটা আঁচ করেন এবং এই ষড়যন্ত্র এবং বিদ্রোহ দমনের চেষ্টা করেন। প্রথমেই তিনি তার খালা ঘসটি বেগমের মতিঝিল প্রাসাদ আক্রমণ করেন এবং ঘসটি বেগমকে তার নিজ প্রাসাদ হিরাঝিলে নিয়ে আসেন। পরে তিনি পূর্ণিয়ার শাসনকর্তা তার খালাতো ভাই শওকত জং যখন বিদ্রোহ করেন তখন তার বিরুদ্ধেও তিনি যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে শওকত জং পরাজিত এবং নিহত হন। এরপরে কাশিমবাজার কুটিতে ইংরেজদের সাথে এদেশীয় মীর জাফর সহ অন্যান্য বিশ্বাসঘাতকরা যে বৈঠক করছেন সেখানে নবাব সিরাজউদ্দৌলা অভিযান চালান এবং বৈঠকরত অবস্থায় তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন। নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ অমান্য করে ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করছিলেন। তখন তাদেরকে বারবার নিষেধ করা সত্ত্বেও না শুনলে তখন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন এবং 1756 সালে জুন মাসে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ তিনি দখল করেন। ইংরেজরা পরাজিত হয়ে পালিয়ে বাঁচে। কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি। ইংরেজরা এদেশীয় বিশ্বাসঘাতকদের নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেন। মীর জাফরের সাথে তারা এক গোপন চুক্তি করেন। চুক্তি অনুযায়ী যুদ্ধে জয়লাভ করলে মীর জাফর হবেন নবাব এবং কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করবে। তারই ধারাবাহিকতায় 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ইংরেজরা তাদের সৈন্য নিয়ে হাজির হয়। নবাবও এ খবর জানতে পেরে তাদেরকে প্রতিহত করতে তার বিশাল বাহিনী পলাশীর প্রান্তরে প্রেরণ করেন। কিন্তু বিশ্বাসঘাতক মীর জাফর তার 45,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকেন। মীর মদন মোহনলাল সাফরে এদের নেতৃত্বে মাত্র 5,000 সৈন্য নিয়ে ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমেরা যুদ্ধ করেন এবং যুদ্ধে এক সময় তারা প্রায় জয়ের কাছাকাছি চলে যান। হঠাৎ বৃষ্টি আসায় তাদের গোলাবারুদ ভিজে যায়। তবুও তারা যুদ্ধ থামাননি, কিন্তু মীর জাফর নবাব সিরাজউদ্দৌলাকে ভুল বুঝিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করান। এরপর রাতের আধারে ক্লাইভ বিশ্রামরত নবাবের সৈন্যর উপর আক্রমণ চালান এবং নবাবের সৈন্যরা হঠাৎ এই আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পলাশীতে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় ঘটে। মীর জাফর ক্লাইভের শিবিরে গিয়ে তাকে অভিনন্দন জানান। এরপর নবাব সিরাজউদ্দৌলা সেখান থেকে চলে আসেন
মুর্শিদাবাদ এবং তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে নতুন করে যুদ্ধ করার জন্য সংগ্রহের উদ্দেশ্যে পাটনার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে দানশা ফকির নবাব সিরাজউদ্দৌলাকে মীর জাফরের কাছে ধরিয়ে দেন। ভগবান বলে মীর জাফরের সৈন্যদের হাতে নবাব সিরাজউদ্দৌলা ধৃত হন এবং তাকে মীর জাফরের জাফরাগঞ্জ প্রাসাদে নিয়ে আসা হয়। 1757 সালের 2রা জুলাই মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে মোহাম্মদ বেগ নবাব সিরাজউদ্দৌলাকে এই জাফরাগঞ্জ প্রাসাদেই হত্যা করেন। এরপর নবাব সিরাজউদ্দৌলার শরীর খণ্ড বিখণ্ড করে একটা হাতির পিঠে চড়িয়ে পুরো মুর্শিদাবাদ শহর ঘোরানো হয়। মির্জা জয়নুল আবেদিন নামে এক সিরাজ প্রেমিক নবাব মীর জাফরের অনুমতি নিয়ে নবাব সিরাজউদ্দৌলার খণ্ডিত শরীরকে তার পারিবারিক কবরস্থান খোশবাগে দাফন করেন। এখন আমি ভগীরথী নদীর খেয়া পার হয়ে যাব পশ্চিম পারে খোশবাগে, যেখানে চিরঞ্জায় শায়িত আছেন বাংলার ট্র্যাজিক হিরো নবাব সিরাজউদ্দৌলা এবং তার পরিবারের সদস্যরা। আমি পৌঁছে গেছি খোশবাগে। আমি এখন খোশবাগ কবরস্থান গেটের সামনে। এই খোশবাগ নবাব আলীবর্দী খান তৈরি করেন। মারাঠা এবং আফগান আক্রমণে বাংলা তখন অস্থিতিশীল। একটু প্রশান্তির আশায় নবাব আলীবর্দী খান এখানে বেড়াতে আসতেন। নবাব আলীবর্দী খান এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করেন, যেটা এখনও আছে, এবং এখানে তিনি 108 রকমের গোলাপের চাষ করতেন। এই গোলাপের খুশবুর কারণে কেউ কেউ বলেন যেটার নাম খুশবু বাগান, সেখান থেকেই খোশবাগ আসলে। চলুন আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখি। আগেই বলছি যে এখানে মোট 34টি কবর আছে, কিন্তু নাম ফলক অধিকাংশতেই নাই, ফলে কোনটা কার কবর এটা বোঝা খুব কঠিন। তো সেক্ষেত্রে গাইড একমাত্র ভরসা, কিন্তু গাইডের অনেক ভুলভ্রান্ত তথ্য আছে। খোশবাগ সমাধির ক্ষেত্রে প্রবেশের পর প্রথমে এই প্রাচীর ঘেরা কবরগুলো চোখে পড়বে। এখানে মোট 3টি কবর আছে। গাইডরা এখানে বলে থাকেন যে কবরগুলো সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম এবং তার খালা ঘসটি বেগম এবং মাইমুনা বেগমের কবর, কিন্তু এই তথ্য সঠিক নয় বলেই মনে হয়। প্রথম যে কবরটা এটা দেখছি, এটা আসলে নবাব আলীবর্দী খানের মায়ের কবর, আর বাকি কবর দুটোও নবাব পরিবারের কোনো মহিলাদের কবরই হবে, কিন্তু আমিনা বেগম ঘসটি বেগমের নয়, কারণ তাদেরকে ঢাকা থেকে আনার পথে জলে ডুবিয়ে হত্যা করা হয়। এখান থেকে বের হয়ে আমরা আসি এবং এখানে যে চত্বরটা আছে, এখানে মোট 17টি কবর আছে। তো এখানে এই 17 কবর নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজনেরই কবর। কথিত আছে নবাব সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর তার কবর জিয়ারতের জন্য এই আত্মীয় স্বজন আসেন এবং মিরন তাদেরকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করে তারপর এখানে কবর দেন। মিরন তাদেরকে হত্যা করলেও এই কবরগুলো যে তাদেরই, এটা নিয়ে সন্দেহ আছে, কারণ কবরগুলোর আকার এক একটার এক এক রকম। এছাড়া একটা ফলকে লেখা আছে 1785 সাল। সুতরাং এগুলো নবাব পরিবারের কবর হলেও এটা যে ওই 17 জনের কবর সেটা সঠিক নয় বলেই মনে হয়। এখান থেকে বের হয়ে বারোদুয়ারির সামনে এলে 3টি কবর আছে। গাইডরা বলেন যে এটা খোজা প্রহরী আব্দুল সাবদুল এবং গোলাম হোসেনের কবর, যদিও সঠিক ইতিহাস জানা যায় না। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দেওয়া সেই মাঝির কবর, যিনি পুরস্কারের লোভে মীর জাফরের দরবারে এসেছিলেন এবং মীর জাফর তাকে হত্যা করে এবং তার স্ত্রী সন্তানকে হত্যা করে এখানে কবর দেয়। আমি এখন দাঁড়িয়ে আছি বারোদুয়ারির সামনে। এই বারোদুয়ারির ভিতরেই ঘুমিয়ে আছেন নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। খোশবাগ মুর্শিদাবাদের শান্তিপূর্ণ জায়গাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জায়গা। যখন সন্ধ্যা নামে অথবা ভোরে সূর্যোদয় হয়, খোশবাগ অন্যরকম লাগে। খোশবাগের বিশাল আকাশ, পাখির কুজন, চারিদিকে সবুজ এবং শুনশান নীরবতা কান পাতলেই শোনা যায়। কিভাবে মনের শান্তির জায়গাটায় কবরের নিস্তব্ধতা নেমে আসলো, সে এক করুণ ইতিহাস। যারা খোশবাগে আসেন তারা নবাব সিরাজউদ্দৌলাকে ভালোবেসেই দেখতে আসেন। খোশবাগ হচ্ছে এমন জায়গা যেখানে 269 বছর আগের ইতিহাস নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খান ও তার পরিবারদের অনুভব করা যায়। এর দেওয়ালে হাত রাখলে, কান পাতলে মনে হয় আমি আবার সেই নবাবী আমলের মুর্শিদাবাদে ফিরে এসেছি। এক অন্যরকম অনুভূতি। এই বারোদুয়ারি মূলত 12টা দরজা দিয়ে প্রবেশ করা যায় এখানে, এবং এর ভিতরেই আমি প্রথমে যে কবরটার কাছে এসে দাঁড়িয়েছি, এই যে নাম ফলক আছে, এটা হচ্ছে বাংলার ট্র্যাজিক হিরো নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার কবর, যিনি 1757 সালের 23শে জুন পলাশীতে পরাজিত হন এবং 2রা জুলাই হত্যাকাণ্ডের শিকার হন। এই কবরটা বেশ অযত্নে এখানে পড়ে আছে আসলে বলবো। এই যে দেখুন কবরটা, আসলে এখানে আসলে সমস্ত অনুভূতি থমকে যায়, চোখ আর্দ্র হয়ে যায়, কণ্ঠস্বর বাষ্পরুদ্ধ হয়ে ওঠে। খোশবাগ একটা অদ্ভুত শূন্যতাকে বয়ে নিয়ে চলছে যুগের পর যুগ। শূন্যতা হচ্ছে সেটাই যেখানে একসাথে মনের শান্তির জন্য কত লোক আনাগোনা করত, সেটাই এক রাত্রিতেই চির শান্তির জায়গা হয়ে গেল। নবাব সিরাজউদ্দৌলার পূর্বপুরুষ পারস্য থেকে আসলেও তার জন্ম কিন্তু এই বাংলাতেই, এবং তিনি মনে প্রাণে বাংলাকে ধারণ করতেন, আর তাই তো বাংলার জন্য তিনি জীবন দিতেও কার্পণ্য করেননি।
নওয়াব সিরাজউদ্দৌলার পায়ের কাছে দুটি কবর আছে। একটা তার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেছা বেগমের কবর, অন্য কবরটি সম্ভবত তার ভাই মির্জা মেহেদির স্ত্রীর কবর। যদিও গাইডরা এটাকে বলেন আলেয়া বা হীরার কবর, কিন্তু এটা সম্ভাবনা খুবই ক্ষীণ। নওয়াব সিরাজউদ্দৌলার কবর পার হয়েই নবাব আলীবর্দী খানের কবর, যিনি এই খোশবাগের প্রতিষ্ঠাতা ছিলেন। নবাব আলীবর্দী খান ছিলেন সুফি প্রকৃতির মানুষ। তার স্ত্রী ছিল একজন, কোনো হেরেম ছিল না, এবং তিনি কখনো মদ্যপান করেননি। তিনি মানুষের জন্য এত এত কাজ করেছেন যে মানুষ ভুলেই গিয়েছিল যে তিনি সরফরাজ খানকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেছেন। প্রজাবাৎসল হয় মানুষের মনের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছিলেন। আমি বসে আছি নওয়াব সিরাজউদ্দৌলার কবরের পাশে। এই পাশের কবরটা তার ভাই মির্জা মেহেদির কবর, যাকে মিরন কাঠের পাটাতন দিয়ে চেপে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। খোশবাগের আর একটা আকর্ষণ এই মসজিদ। এটা নবাব আলীবর্দী খান প্রতিষ্ঠিত মসজিদ। এখানে নবাব আলীবর্দী খান এবং সিরাজউদ্দৌলা এরা নামাজ পড়তে আসতেন। মোগল স্থাপত্য শৈলীর নিদর্শন আছে এই মসজিদে, অনেক সুন্দর কারুকার্য করা। দেখুন কি সুন্দর এবং চমৎকার কারুকার্য মসজিদটিতে এখনও টিকে আছে। মসজিদের সামনে যদি তাকান, এখানে দেখুন একটা চৌবাচ্চার মতো আছে। তো এই চৌবাচ্চাতে গোলাপ জলে পানি রাখা হতো, এখানে তারা অজু করে নামাজ পড়তেন। নওয়াব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তাকে এই মসজিদের সামনে এনেই গোসল করানো হয় এবং পরবর্তীতে বারোদুয়ারিতে দাফন করা হয়। নবাবদের নামাজ পড়ার সময় প্রহরীরা এখানে দাঁড়িয়ে থাকতেন। মসজিদ থেকে খোশবাগের মূল গেট পর্যন্ত সবগুলো দরজায় একই সরল রেখায় ছিল, ফলে মসজিদের সামনে দাঁড়িয়ে থেকেই মূল গেটে কোনো শত্রু এলেও তাদেরকে শনাক্ত করা যেত। মুর্শিদাবাদের ইতিহাসে নিভৃতে জড়িয়ে আছে আরেকটি নাম, লুৎফুন্নেছা, নবাবের প্রিয়তমা স্ত্রী। দুই সময়ে সবাই নবাবকে ছেড়ে গেলেও লুৎফুন্নেছা একবারের জন্য নবাবকে ছাড়েননি। পলাশীতে পরাজয়ের পর সবাই যখন নবাবকে ছেড়ে গেছে, তখন গভীর রাতে নবাবের সঙ্গী হয়েছিলেন লুৎফুন্নেছা বেগম। নবাবের জীবদ্দশায় তিনি যেমন ছায়ার মতো সঙ্গী হয়েছিলেন, তেমনি নবাবের মৃত্যুর পর তার কবর আগলে রেখেছেন তিনি আমৃত্যু। খোশবাগের ঠিক এই জায়গাটায়, অর্থাৎ একেবারে দক্ষিণ দিকে প্রাজের কাছে, এখানে একটা কুঁড়েঘর তৈরি করে লুৎফুন্নেছা বেগম বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন। শুনতে সহজ মনে হলেও এটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল। আর এই কঠিন কাজ সম্ভব হয়েছে সিরাজউদ্দৌলার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কারণেই। পলাশীর পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেছা বেগম, মা আমিনা বেগম, খালা গসেটি বেগম, নানি শরফুন্নেছা এবং কন্যা উম্মে জোহরা সবাইকে নির্বাসন দেওয়া হয় ঢাকার জিঞ্জিরা প্রাসাদে। 8 বছর পর লর্ড ক্লাইভের নির্দেশে লুৎফুন্নেছাকে মুর্শিদাবাদ নিয়ে আসা হয়। বাকি জীবনটা তিনি এই খোশবাগেই কাটিয়ে দিয়েছেন। তাকে মাসিক 600 টাকা পেনশন দেওয়া হতো এবং কবর রক্ষণাবেক্ষণের জন্য আরও 350 টাকা দেওয়া হতো। এই টাকা থেকেই তিনি প্রতি শুক্রবার কাঙালিভোজ করাতেন, কোরআন তেলাওয়াত করাতেন এবং প্রতি সন্ধ্যায় তিনি নবাবের কবরে বাতি প্রজ্বলন করতেন। অথচ চাইলেই তিনি ভোগবিলাসে মত্ত হতে পারতেন। পলাশীর পরাজয়ের পর নবাব মির্জাফর এবং তার ছেলে মিরন উভয়েই লুৎফুন্নেছাকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে তিনি বলেন যে সারা জীবন হাতির পিঠে চড়ে বেড়েছে, সে কিভাবে গাধার পিঠে চড়বে। এতে তার ব্যক্তিত্ব যেমন ফুটে ওঠে, তেমনি সিরাজের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশও ঘটে। 1790 সালে লুৎফুন্নেছার মৃত্যুর মাধ্যমে সিরাজউদ্দৌলা লুৎফুন্নেছার অমর প্রেম আখ্যানের যবনিকাপাত ঘটে। খোশবাগেই সিরাজউদ্দৌলার পায়ের কাছে লুৎফুন্নেছাকে দাফন করা হয়। খোশবাগের এই হৃদয় বিদারক ইতিহাস জানলে যে কারোরই চোখে জল আসবে। আমিও আসলে এর ব্যতিক্রম নই। এবার খোশবাগ থেকে বের হয়ে আসি হিরাজিল প্রাসাদে। খোশবাগ ভগীরথী নদীর পশ্চিম পারে অবস্থিত। ঠিক এর বিপরীতেই পূর্ব পারে কিল্লা নিজামত অবস্থিত। এখানে বসেই সব নবাবরা বাংলা শাসন করতেন। ব্যতিক্রম ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি ভগীরথী নদীর পশ্চিম পারে খোশবাগ থেকে আরও উত্তরে হিরাজিল প্রাসাদ তৈরি করেছিলেন। এখানে বসেই তিনি রাজ্য শাসন করতেন। মূলত মতিঝিলে তার খালা ঘসেটি বেগমের প্রাসাদ সাঙ্গি দালানের আদলেই তিনি হিরাজিলে নিজের একটা প্রাসাদ তৈরি করেছিলেন। এই প্রাসাদ মনসুরগঞ্জ প্যালেস নামেও পরিচিত। পলাশীর পরাজয়ের পর 29শে জুন এই প্রাসাদেই মির্জাফর বাংলার মসনদে বসেন। এরপর সেখান থেকে 1,76,00,000 রৌপ্য মুদ্রা, 32 লক্ষ স্বর্ণ মুদ্রা, 2 সিন্দুক অমুদ্রিত স্বর্ণ, 4 বাক্স অলঙ্কার হিরে জহরত, 2 বাক্স অখচিত চুনি পান্না লুটপাট করা হয়। এরপর মির্জাফর হিরাজিল ত্যাগ করে কিল্লা নিজামতে চলে যান। আমি এই মুহূর্তে বসে আছি ধ্বংসপ্রাপ্ত হিরাজিল প্রাসাদের উপর। পাশেই ভগীরথী নদী, যার গর্ভে প্রাসাদের অনেক অংশই বিলীন হয়ে গেছে, কিন্তু এখনও চুন, সুরকি, ইট কিছু অংশ কিন্তু টিকে আছে, যা দিয়ে বোঝাই যাচ্ছে যে এখানে এক প্রাসাদ ছিল। উপরের অংশে দেখুন, এই যে ইটের স্তূপ এখনও দেখা যাচ্ছে। উপরে অনেক গাছপালা, বাঁশবাগান তৈরি হয়ে গেছে।
আসার কথা হচ্ছে এখানে হিরাজিল বাঁচাও আন্দোলন নামে একটা সংগঠন এটা সংরক্ষণের চেষ্টা করছে। এর নেতৃত্বে আছেন সমর্পিতা দত্ত এবং এখানে জমির মালিক উজ্জ্বল তিনি জমি দান করেছেন যেখানে একটা মনুমেন্ট তৈরি করার কথা। সৌভাগ্যক্রমে দুজনের সাথেই আমার দেখা হয়, দেখি তারা কি বলেন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি এসেছিলাম মূলত মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলা হিরাজিল প্রাসাদ পরিদর্শনের জন্য, যদিও এটা এখন ধ্বংসস্তূপে পরিণত ছিল, কিন্তু সেখান থেকে আসলে ফিরে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো যতটুকু হয়েছে তার যে মূল কারিগর তিনি কিন্তু সমর্পিতা দেবী, এই যে আমার পাশেই আছেন। সৌভাগ্যক্রমে আজকে আমি ওনাকে পেয়ে গেছি। দাদি আচ্ছা, আর পাশে উজ্জ্বল দা আছে যিনি এখানে ডোনেট করেছেন। মানে যে ছাড়া আমার কিছুই হতো না, মানে আমাকে ওই দফতরে দফতরে চিঠি করতে হতো। ও পাশে এসে দাঁড়ালো উজ্জ্বল, এবং উজ্জ্বল পাশে এসে দাঁড়ানোর পর আমি জমিটুকু পেলাম, সেই জমিটুকুর উপর আমি হিরাজিল সাজাবো। হ্যাঁ, এবার পার বাঁধানোটা তো সম্পূর্ণ গভর্নমেন্টের দায়িত্বে। তো আমরা আসলে খুবই আশাবাদী। আমি ওপার বাংলা থেকে এসেছি, আর সেই আশা যেটা ছিল ওনার সাথে দেখা হয় আরো বেশি আমি মনে হয় যে আশ্বস্ত হতে পারতেছি। মনে হয় যে কিছু একটা হবে, কিছু একটা অবশ্যই হবে, মানে হচ্ছে আমরা কাজের মধ্যে। এরপরে যখন আসবো নিশ্চয়ই অনেক কিছু পরিবর্তন দেখবো। অবশ্যই দেখতে পাবেন, কিছু না বিরাট কিছু দেখবো। হ্যাঁ, কারণ নামটাই বিরাট বড়, সিরাজউদ্দৌলা। ধন্যবাদ সবাইকে, এসে আবার কথা বলবো। ধন্যবাদ। সমর্পিতা দত্ত যে শুধু হিরাজিল বাঁচাওয়ের সাথে জড়িত তা কিন্তু নয়, তিনি নওয়াব সিরাজউদ্দৌলার সমাধি নিয়মিত পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখেন, ঠিক যেন লুৎফুন্নেছার এক প্রতিচ্ছবি। ইতিহাসে গরমিল জেগে ওঠো হিরাজিল এই স্লোগানে তারা হিরাজিলকে বাঁচানোর চেষ্টা করছেন। একসময়ের আলো ঝলমলে রোশনাই ছিল যেখানে, সেখানে আজ ভুতুরে পরিবেশ। এর প্রতিটা ইট পাথর নীরবে কথা বলে যাচ্ছে, কথা বলছে নওয়াব সিরাজউদ্দৌলা লুৎফুন্নেছার অমর প্রেম আলক্ষ্য নিয়ে। সিরাজউদ্দৌলার উৎখাতকে বৈধতা দেওয়ার জন্য ইংরেজরা তার এদেশের দোসরদের নিয়ে সমসাময়িক ইতিহাসবিদদের দিয়ে সিরাজউদ্দৌলার চরিত্র হরণ করে ইতিহাস লিখিয়েছিলেন। পরবর্তীতে অক্ষয় কুমার মৈত্র যুক্তি দিয়ে প্রমাণ করেন যে সেই ইতিহাস কিন্তু সবই সঠিক ছিল না। হ্যাঁ, তার ভিতর কৈশোরের চঞ্চলতা ছিল, কিন্তু তাকে যেভাবে উদ্যত নারীলোভী হিসেবে চিত্রিত করা হয় তার কিন্তু কোনো ভিত্তি নাই, বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তার চরিত্র হরণের চেষ্টা করা হয়েছে। যাই হোক, সময় শেষের দিকে আমিও হিরাজিল থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি। এটা একটা ইটের টুকরো হিরাজিলের, এটা আসলে স্মৃতি হিসেবে আমি সাথে করে নিয়ে আসি। আশা করি হিরাজিল প্রাসাদ পুনর্নির্মিত হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।